হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স পাঠশালা। তো এখন যে চ্যাপ্টারটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স। ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট সেমিস্টারে এই স্থিতিবিজ্ঞান এবং এর পরে একটি চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে রিজিড বডি মোশন বা দৃঢ় বস্তুর ঘূর্ণন। এগুলো শেষের দিকের চ্যাপ্টার। তো স্থিতিবিজ্ঞানের সঙ্গে রিজিড বডি মোশনের কিছু কানেকশান আছে, মানে স্থিতিবিজ্ঞানের কিছু কনসেপ্ট রিজিড বডি মোশনে কিন্তু কাজে লাগবে। মেনলি দ্য কনসেপ্ট অফ সেন্টার অফ মাস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ ভরকেন্দ্রের ধারণা এবং ভরকেন্দ্রের ধারণার সেই প্রয়োগগুলো আমাদের এর পরের চ্যাপ্টার বা রিজিড বডি মোশন দৃঢ় বস্তুর ঘূর্ণনে কাজে লাগবে। অনেক ক্ষেত্রে এই দুটো চ্যাপ্টার একসঙ্গেও দেওয়া আছে। তো এখন আমরা মেনলি স্ট্যাটিক পোর্শনটাকে নিয়ে আলোচনা করব। স্ট্যাটিক বলতে কি বোঝাচ্ছে বা স্থিতিবিজ্ঞান বলতে কি বোঝাচ্ছে না, ফিজিক্সের যে পার্টে স্থির বস্তুর উপর বলের প্রভাবকে নিয়ে আলোচনা করা হচ্ছে সেই পার্টটাই হচ্ছে স্ট্যাটিক্স। দ্যাট মিন্স দ্য ডোমেন of the physics where we are discussing about the effect of force on rest body is known as statics. তো এই চ্যাপ্টারটা আমরা পড়ব, কিন্তু আমাদের সেমিস্টার সিস্টেমে ঠিক যেরকম সিলেবাসে আছে সেই অনুযায়ী আমরা পড়ব। স্ট্যাটিক্স একটা বিশাল বড় জায়গা, কিন্তু তার মধ্যে আমাদের যেটুকুনটা আছে সেইটুকুনটা পড়ব। সেই সমস্ত পার্টগুলোকে বেশি করে ফোকাস করব যেগুলো থেকে আমরা এমসিকিউ কোশ্চেন বা মাল্টিপল চয়েস কোশ্চেন্সকে ফোকাস করতে পারি। সেক্ষেত্রে যে সমস্ত ডেরিভেশন দরকার সেই ডেরিভেশনগুলো করব। যদি শুধুমাত্র ফর্মুলা দরকার হয় সেই ফর্মুলাগুলোকেই করব। অর্থাৎ আমরা পুরোপুরি এক্সামকে ফোকাস করেই কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সামকে ফোকাস করেই কিন্তু এই চ্যাপ্টারে কোন জিনিসটা পড়তে হবে এবং কোন জিনিসটা পড়তে হবে না সেটা আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক স্ট্যাটিক্স। চ্যাপ্টার শুরুই হচ্ছে ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস দিয়ে, অর্থাৎ ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস কি বলছে? ভরকেন্দ্র বলছে একটি বস্তুর মধ্যে এটি একটি বিন্দু যার মধ্যে কোনো বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে এবং যার মধ্যে দিয়ে প্রযুক্ত বল বস্তুর মধ্যে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি করে, তাই হচ্ছে ভরকেন্দ্র। দ্যাট মিন্স ইট ইজ আ পয়েন্ট অ্যাট হুইচ দ্য টোটাল মাস অফ দ্য সিস্টেম সেন্ট্রালাইজড অ্যান্ড থ্রু হুইচ দ্য অ্যাপ্লাইড ফোর্স ক্রিয়েটস অনলি রেক্টিলিনিয়ার মোশন অর লিনিয়ার মোশন। অর্থাৎ এটি এমন একটি ম্যাথামেটিক্যাল পয়েন্ট, গাণিতিক বিন্দু, ভার্চুয়াল পয়েন্ট, যে বিন্দুতে মনে করা হচ্ছে যে কোনো বস্তু সংস্থার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, অর্থাৎ টোটাল মাস সেন্ট্রালাইজড হয়ে আছে। এবং যে পয়েন্ট দিয়ে কোনো ফোর্স যদি কাজ করে, অর্থাৎ ওই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স যদি কাজ করে, তাহলে ওই ফোর্স ওই বডির মধ্যে শুধুমাত্র রৈখিক গতি বা লিনিয়ার মোশনকে জেনারেট করবে। কার্ভ লিনিয়ার মোশন বা সার্কুলার মোশন কিন্তু তৈরি করতে পারবে না। তাহলে আমরা যদি এর একটা ছবি আঁকি তাহলে কেমন হবে না, ছবিটা হবে এরকম। এই একটা বডি ধরলাম, এটা একটা ম্যাথামেটিক্যাল পয়েন্ট, যে ম্যাথামেটিক্যাল পয়েন্টের মধ্যেই পুরো বডিটার মাস সেন্ট্রালাইজড হয়ে আছে এবং এই বডিটার ওপর একটা ফোর্স কাজ করেছে, যে ফোর্সটা এই পয়েন্ট দিয়ে গেছে, মানে সেন্টার অফ মাসের পয়েন্ট দিয়ে গেছে। তাহলে এই ফোর্সের জন্য এই বডির মধ্যে শুধুমাত্র কী সৃষ্টি হবে না, লিনিয়ার মোশন কিন্তু সৃষ্টি হবে। কোনো সার্কুলার মোশন বা কার্ভ লিনিয়ার মোশন কিন্তু তৈরি হবে না। ওকে, তাহলে কি বুঝলাম? সেন্টার অফ মাস এমন একটা পয়েন্ট যার মধ্যে সমস্ত মাস সেন্ট্রালাইজড আছে এবং যার মধ্যে দিয়ে যদি কোনো ফোর্স কাজ করে সেই ফোর্সের জন্য শুধুমাত্র বডির মধ্যে
রেক্টিলিনিয়ার মোশন বা লিনিয়ার মোশনই তৈরি হবে। যদিও এই সম্পর্কে আলোচনা আমরা সার্কুলার মোশনে করেছি বা সার্কুলার মোশনে বলেছি। এবার চলে আসবো বিভিন্ন বস্তুর ভর কেন্দ্রের অবস্থান, পজিশন অফ সেন্টার অফ মাস ফর ভেরিয়াস বডি। আমি এখানে কিছু চার্ট আকারে দিয়ে দিয়েছি, এগুলো একটু মনে রাখতে হবে, কেননা এমসিকিউ কোশ্চেন এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিতে পারে, অথবা এমসিকিউ তে ট্রু ফলসের ক্ষেত্রেও কিন্তু এটা দিতে পারে। যেমন কোনো রেক্ট্যাঙ্গুলার আর স্কোয়ার প্লেট, আয়তকার বা বর্গাকার পাত্র, এর সেন্টার অফ মাস কোথায় থাকে? এদের যে ডায়াগোনাল আছে সেই ডায়াগোনালগুলোর ইন্টারসেকশন পয়েন্টে থাকে, কর্ণদ্বয় ছেদবিন্দু থাকে। কোনো একটা সার্কুলার পাত বৃত্তাকার পাতে কেন্দ্রে থাকে, কোনো একটা রেক্ট্যাঙ্গুলার পাত, এই ট্রায়াঙ্গুলার পাত, ত্রিভুজাকার পাত যদি হয় সেক্ষেত্রে কোথায় থাকে না তিনটি মধ্যমার ছেদবিন্দুতে থাকে, অর্থাৎ ইন্টারসেকশন পয়েন্ট অফ থ্রি মেডিয়ান, তিনটি মধ্যমার ছেদবিন্দুতে থাকে। কোনো যদি স্ফিয়ার হয় তার কেন্দ্রে থাকে, যদি সরল দণ্ড হয়, কোনো একটা স্ট্রেট রড হয় তার ঠিক মিড পয়েন্টে থাকে। যদি আয়তঘন হয়, রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড হয়, তাহলে কি থাকে? রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড মানে রেক্ট্যাঙ্গেলের 3D ফর্মকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড, অর্থাৎ ঘনকের আমরা 3D ফর্মকে আমরা আয়তঘনক বলি। তাহলে ঘনক যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কটা ডায়াগোনাল পাবো? অবশ্যই দুটো বিপরীত কোণের কানেক্টিং স্ট্রেট লাইন হিসাবে স্ট্রেট লাইনকে আমরা ডায়াগোনাল বলি। অর্থাৎ এক্ষেত্রে যে কোনো দুটো বিপরীত তল তাদের মধ্যবিন্দু দুটির সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে কিন্তু হবে। অর্থাৎ যে কোনো যদি আয়তঘনক আঁকি, আয়তঘনকের দুটো বিপরীত তল, সেই বিপরীত তলের যে কানেক্টিং স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের মধ্যবিন্দুতে কিন্তু হবে। অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড মিড পয়েন্ট অফ দ্য লাইন কানেক্টিং দ্য মিড পয়েন্ট অফ দ্য অপোজিট ফেসেস, দুটো অপোজিট ফেসেসের মিড পয়েন্ট হবে। জিনিসটা একটু যদি ছবির আকারে বলে দিই তাহলে কেমন হচ্ছে? ধরা যাক এটা একটা আয়তঘনক, এটা একটা আয়তঘনক, তাহলে এই একটা ফেস, এর ঠিক অপোজিট ফেস কোনটা? এটা। এদের মধ্যে যে কানেক্টিং স্ট্রেট লাইন, কিন্তু স্ট্রেট লাইনটা দুটো তলের সঙ্গে পারপেন্ডিকুলার বা লম্ব হতে হবে, তার ঠিক মিড পয়েন্ট কি হবে না সেন্টার অফ মাস থাকবে। বেঙ্গলি ভার্সনের নোটটাতে একটুখানি মিস্টেক আছে, সেটা হচ্ছে বিপরীত তলের মধ্যবিন্দু দুটির সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে হবে। এখানে একটা কথা হবে মধ্যবিন্দু, মিড পয়েন্ট হবে। ওকে, যে এই একটা ফেস, এর ঠিক বিপরীত তল কোনটা? এটা। এই ফেসটার মিড পয়েন্ট হচ্ছে এটা, এই ফেসটার মিড পয়েন্ট হচ্ছে এটা, এদের মধ্যে যে কানেক্টিং স্ট্রেট লাইন তার মিড পয়েন্টে হবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেডের বা আয়তঘনকের সেন্টার অফ মাসের পজিশন। এরপরে আছে শঙ্কু বা কোণ। শঙ্কুর ক্ষেত্রে কি হবে না শীর্ষবিন্দু থেকে উচ্চতা 3/4 অংশে হবে, অর্থাৎ 3/4 অফ দ্য হাইট ফ্রম ভার্টেক্স। কোনো একটা কোণ তার শীর্ষবিন্দু থেকে 3/4, মানে জিনিসটা যদি ছবির আকারে বলি কেমন হবে? এই যদি আমার শঙ্কু হয়, এই যদি আমার কোণ হয়, এই কোণটার এটা হচ্ছে আমার হাইট, এর 4/3 অংশে, এই ভার্টেক্স থেকে 4/3 অংশে এরম জায়গায় সেন্টার অফ মাসের পজিশন কিন্তু থাকবে। ওকে, এবার আছে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের মনে হতে পারে যে সেন্টার অফ মাস বুঝি সবসময় বডির ভেতরেই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেন্টার অফ মাস যে সবসময় যে বডির ভেতরে থাকে তা কিন্তু নয়। যেমন হাতের যে চুড়ি, সেই চুড়ি বা বৃত্তাকার রিং, সেই রিংয়ের সেন্টার অফ মাস কোথায় থাকে না ওর সেন্টারে থাকে।
তো সেন্টার পয়েন্টটা তো রিংয়ের মেটেরিয়ালের বাইরে, তাহলে রিংয়ের মেটেরিয়ালের বাইরেও কিন্তু কি থাকতে পারে না, সেক্ষেত্রে কিন্তু সেন্টার অফ মাস কিন্তু প্রেজেন্ট থাকতে পারে। তার মানে এরকম কখনোই নয় যে সব সময়ের জন্যই যে মেটেরিয়াল বা বডির মেটেরিয়ালের মধ্যেই সেন্টার অফ মাস থাকবে, তা কিন্তু নয়। যদি কোনো বডির শেপ চেঞ্জ হয়, আকার পরিবর্তন করে, তাহলে কিন্তু সেন্টার অফ মাস কিন্তু কি চেঞ্জ করবে। শেপ চেঞ্জ হলে সেন্টার অফ মাস কিন্তু চেঞ্জ করবে। যেমন একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট আছে, এই রেক্ট্যাঙ্গুলার প্লেটটাকে আমি যদি সার্কুলার প্লেটে কনভার্ট করে দিই, তো সার্কুলার প্লেটে কোথায় সেন্টার অফ মাস থাকবে? সেন্টারে। রেক্ট্যাঙ্গুলার প্লেটের কোথায় সেন্টার অফ মাস থাকবে? ওদের ডায়াগোনাল দুটো ক্রস সেকশন পয়েন্টে। তাহলে দুটো পজিশন কি সেম হতেও পারে, আবার কি নাও হতে পারে। সুতরাং শেপ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু সেন্টার অফ মাসের পজিশন কিন্তু কি চেঞ্জ কিন্তু হয়ে যাবে। যদি বডির কোনো অংশের ডেন্সিটি চেঞ্জ হয়, তাহলেও কিন্তু সেন্টার অফ মাসের কিন্তু কি পজিশন কিন্তু চেঞ্জ হবে। ঘনত্বে যদি পরিবর্তন ঘটে, যেমন ধরো একটা লঞ্চ বা নৌকো জলের মধ্যে খালি অবস্থায় দাঁড়িয়ে আছে, তাহলে সেমতো অবস্থায় তার সেন্টার অফ মাসের পজিশন যেখানে হবে, লঞ্চটা যখন লোক ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু সেন্টার অফ মাসের পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেন? যখন লোক ভর্তি হয়ে যাবে, তখন লঞ্চের নিচের অংশের ডেন্সিটি বেড়ে যাবে, ফলস্বরূপ ওই পুরো লঞ্চটার সেন্টার অফ মাসের পজিশন কিন্তু কি চেঞ্জ কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এই তথ্যগুলো পড়লাম, এই তথ্যগুলোর উপর পড়লাম, এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের এমসিকিউ কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু ট্রু ফলসে কিন্তু কোশ্চেন্স কিন্তু আসতে পারে। যে সমস্ত জায়গা থেকে কোশ্চেন্স আসতে পারে সেই জায়গাগুলো আমি মার্ক করে দিলাম, স্পেসিফিক্যালি মার্ক করে দিলাম। এই নোটটা অলরেডি তোদের আমি পাঠিয়ে দিয়েছি। এবার পাঠিয়ে যেহেতু দিয়েছি, সুতরাং নোটেতে তোদের এই পয়েন্টগুলোকে যেগুলোকে হাইলাইট করা আছে সেইগুলো একটু তোরাও হাইলাইট করে নিবি। স্পেসিফিক্যালি কোশ্চেন হলে এই জায়গা থেকেই শুধুমাত্র কোশ্চেন্স কিন্তু হবে। এবার আমরা চলে আসবো ডিটারমিনেশন অফ পজিশন অফ সেন্টার অফ মাস অফ এ সিস্টেম। একটা সিস্টেমে কীভাবে আমরা সেন্টার অফ মাসের পজিশনকে আইডেন্টিফাই করব। লেটস সি দ্য সিস্টেম। এই হচ্ছে একটা বডি। এই বডিটা অনেক ছোট ছোট পার্টিকেল নিয়ে তৈরি হয়েছে। তার মধ্যে আমি 3টে পার্টিকেলকে কনসিডার করেছি, M1, M2, M3। প্রচুর পার্টিকেল আছে, এন নাম্বার অফ পার্টিকেল আছে। আমি ith টার্ম অফ দি পার্টিকেলকে কনসিডার করেছি, সেই জন্য এই পার্টিকেলটা দিয়েছি কত, Mi। এখন এই বডিটার সেন্টার অফ মাসকে ধরেছি হচ্ছে এই পয়েন্টটা, অর্থাৎ এই পয়েন্টে এই বডিটার টোটাল মাস সেন্ট্রালাইজড হয়ে আছে, এবং এই পয়েন্টে যদি কোনো ফোর্স কাজ করে, তাহলে এই ফোর্স বডির মধ্যে শুধুমাত্র রেক্টিলিনিয়ার মোশনই তৈরি করবে বা লিনিয়ার মোশনই তৈরি করবে। যদি এই পার্টিকেলটা শুধুমাত্র 3টে মাস নিয়ে তৈরি হতো, তাহলে এই বডিটার সেন্টার অফ মাস এই ক্যাপিটাল এম এর পজিশন কত হতো আমরা দেখব। কি করে বার করতে হবে? এই M1 মাস একটা কোঅর্ডিনেট আছে, এক্স কোঅর্ডিনেট ধরলাম x1, ওয়াই কোঅর্ডিনেট ধরলাম y1। M2 মাস এর এক্স কোঅর্ডিনেট ধরলাম x2, ওয়াই কোঅর্ডিনেট ধরলাম y2, এবং M3 মাস এর এক্স কোঅর্ডিনেট ধরলাম x3, ওয়াই কোঅর্ডিনেট ধরলাম y3। ওকে, এবং এই যে সেন্টার অফ মাস এরও একটা পজিশন আছে, এর পজিশনটা এর কোঅর্ডিনেটটাকে ধরলাম কত, xcm, ycm, zcm। অর্থাৎ এর পজিশনটা এই অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর কত দূরে আছে, xcm দূরে আছে। অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর কত দূরে আছে, ycm দূরে আছে। এবং জেড অ্যাক্সিস বরাবর কত দূরে আছে, zcm দূরে আছে। ওকে, তাহলে xm ইকুয়াল টু কি লেখা যাবে, x1 ইন্টু m1 মাস ইন্টু তার এক্স কোঅর্ডিনেট, প্লাস x2 ইন্টু m2 মাস ইন্টু তার এক্স কোঅর্ডিনেট, m3 ইন্টু x3 মাস ইন্টু তার এক্স কোঅর্ডিনেট, ডটার কত 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 যাবো, mi/xi। কারণ কতগুলো পার্টিকেল আছে আমি জানি না, ith নাম্বার অফ পার্টিকেল আছে, সেজন্য mi বাই টোটাল মাস m1 প্লাস m2 প্লাস m3 ডটার কত কত mi। এটা হচ্ছে xcm। আচ্ছা, যোগ করা মানে কি করা? যোগ আমরা দুভাবে করতে পারি, সামেশন চিহ্ন দিয়ে যোগ করতে পারি এবং ইন্টিগ্রেশন ফর্মেও যোগ করতে পারি। তো আমরা এখানে দুটো ফর্মেই যোগটা দেখিয়েছি, তাহলে এটাকে যোগ করছি, ওই জন্য সামেশন লিখেছি xi mi
কোথা থেকে যোগটা স্টার্ট করছি? 1 নম্বর পার্টিকেল থেকে, x1m1 এর থেকে যোগটা স্টার্ট করছি। তাহলে i এর ভ্যালু কোথা থেকে শুরু করব? 1 নম্বর থেকে। কত অবধি ধরেছি? এখানে n খানা পার্টিকেল আছে, স্মল n নাম্বার অফ পার্টিকেল আছে, তাহলে এখানে কত হবে? xn mn অবধি হবে। ওকে, তো আমরা সেই কারণের জন্য লিমিটটা কত নিয়ে গেছি? i = 1 to n। ঠিক m এর ক্ষেত্রেও তাই, mi = i = 1 to n। এটা আমরা কি ফর্মে লিখলাম? সামেশন ফর্মে লিখলাম। ইন্টিগ্রেশন ফর্মে যদি লিখি তাহলে কত হবে? টোটাল মাস, এই টোটাল মাসটা হচ্ছে m, তাহলে সামেশন mi মানে এই টোটাল মাসটা হচ্ছে ক্যাপিটাল M, লিখেছি 1/M, ইন্টিগ্রেশন x dm, ছোট্ট একটু মাসকে dm নিয়েছি, তার করেসপন্ডিং x ইন্টু dm গুলো যোগ হতে, ইন্টিগ্রেশন মানে কি যোগ হতে হতে চলে যাচ্ছে। তাহলে x1 m1 প্লাস x2 m2 প্লাস x3 m3 প্লাস x4 m4 অটোমেটিক্যালি যোগ হতে হতে চলে যাচ্ছে, ওই জন্য ইন্টিগ্রেশন ফর্ম, ইন্টিগ্রেশন x dm। ঠিক একইভাবে YCMও আমরা পেয়েছি কত? YCM = সামেশন i = 1 to n YIMI বাই সামেশন i = 1 to n শুধু mi, এবং ইন্টিগ্রেশন ফর্মে কত পেয়েছি? 1/M ইন্টিগ্রেশন YDM। এবং সিমিলার ওয়েতে জেড কোঅর্ডিনেটটাও আমরা কত পেয়েছি? না জেড কোঅর্ডিনেটও পেয়েছি একইভাবে ZCM = ZIMI সামেশন i = 1 to n বাই সামেশন i = 1 to n mi, এবং ইন্টিগ্রেশন ফর্মে পেয়েছি 1/m ইন্টিগ্রেশন ZCM। তো আমাদের প্রত্যেকটা ফর্মই মনে রাখতে হবে। আমি যে ফর্মগুলোকে মেনলি হাইলাইট করেছি, তোরাও সেই ফর্মগুলোকে হাইলাইট করবি, কেননা এই ফর্মুলাগুলো থেকে বেসিক্যালি কোশ্চেন্স আসতে পারে, মানে আমাদের প্রবলেম সলভ করতে দিতে পারে, MCQ কোশ্চেন্স কিন্তু ফোকাসড হতে পারে। তাহলে মোদ্দা কথা হচ্ছে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বার করতে গেলে কী করতে হবে? যে সমস্ত ইন্ডিভিজুয়াল মাসগুলো আছে তাদের ইন্ডিভিজুয়াল মাস ইন্টু তাদের কারেসপন্ডিং কোঅর্ডিনেট গুণফলগুলো যোগ করতে হবে, বাই টোটাল মাস দিয়ে ভাগ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কি না সেন্টার অফ মাস বার করার কি নিয়ম। কি বোঝা গেল? তাহলে আমরা কি করলাম না সেন্টার অফ মাস অফ এ সিস্টেমকে আইডেন্টিফাই করে ফেললাম, ডিটারমাইন করে ফেললাম, নির্ণয় করে ফেললাম। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, ইংলিশ ভার্সনটা নোটে এই তথ্যগুলো নেই, যারা ইংলিশ ভার্সন আছে তারা এই তথ্যগুলো একটু নোট ডাউন করে নেবে। আমি আগে বলি তথ্যগুলো, তারপর আমি ইংলিশে বলে দিচ্ছি। দেখ, কোনো বস্তু কণার কণাগুলোর ভরবেগের লব্ধি, ধর একটা বস্তু কণা ছুটছে, ওকে, ধর একটা বডি, ধর এই বডিটা মুভ করছে কত ভেলোসিটি নিয়ে? v ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে ভেবে দেখ, এটা একটা m1 পার্টিকেল দিয়ে তৈরি হয়েছে, m2 পার্টিকেল দিয়ে, তো m3 m4 m5 m6 m7 m8 করতে করতে mn খানা পার্টিকেল আছে, তাহলে প্রত্যেকটা পার্টিকেলই ছুটছে। তাহলে এই m1 পার্টিকেলের ভরবেগ কত হবে? মোমেন্টাম কত হবে? m1 × v, m2 × v, m3 × v, m4 × v, m5 × v, m6 × v, m7 × v, তাহলে টোটাল মোমেন্টাম যদি বার করতে হয় এই প্রত্যেকটা পার্টিকেলের ইন্ডিভিজুয়াল মোমেন্টামগুলোকে যোগ করতে হবে। সেটা আমরা কি পাবো? প্রত্যেকটা কণার কি ভরবেগের পুরো সিস্টেমটার ভরবেগের মোট লব্ধি পাবো। দেখা যাবে এই ভরবেগের মোট লব্ধিটা ওই বস্তুটার যে ভর কেন্দ্র আছে সেই ভর কেন্দ্রের ভরবেগের সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ একটা বস্তু, একটা বডি, যে বডিটা যতগুলো পার্টিকেল নিয়ে তৈরি হয়েছে প্রত্যেকটা পার্টিকেলের যদি ইন্ডিভিজুয়াল মোমেন্টাম বা ভরবেগকে আমরা ক্যালকুলেট করে যোগ করি, তাহলে সেই ভরবেগ দেখা যাবে ওই বডিটার যে সেন্টার অফ মাসেরও তো একটা ভরবেগ আছে, সেই ভরবেগের সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স যদি না দেওয়া হয়, অর্থাৎ বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয়, তাহলে কিন্তু ভর কেন্দ্রের ভরবেগ কি থাকবে না কনজার্ভ থাকবে। অর্থাৎ ভর কেন্দ্রের ভরবেগ পরিবর্তন হবে না, অর্থাৎ মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস উইল বি কনস্ট্যান্ট অর মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস উইল নট বি চেঞ্জড। ওকে, আর 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, কোনো বস্তু সংস্থার বলগুলির উপর মোট প্রযুক্ত বল বস্তুটির ভরকেন্দ্রের উপর মোট প্রযুক্ত বলের সমান হবে।
অর্থাৎ ধর এই একটা বডি, এই বডির মধ্যে 8খানা পার্টিকেল আছে, 8খানা পার্টিকেলের উপর 8খানা ফোর্স কাজ করছে। দেখা যাবে এই প্রত্যেকটা পার্টিকেলের উপর টোটাল যে মোট যে ফোর্স কাজ করছে, সেন্টার অফ মাসের উপরও কিন্তু কি ওই একই ফোর্স কিন্তু কি কাজ করছে। ওকে, তাহলে এই 3টে পয়েন্ট ইংলিশ ভার্সনের নোটেতে একটু নেই। ইংলিশ ভার্সনের নোটের ছেলেমেয়েরা একটুখানি লিখে রাখ। দ্য ফার্স্ট পয়েন্ট একটু লিখে রাখ, টোটাল মোমেন্টাম of a system must be equal with the momentum of the center of mass of that system. Point number 2, in absence of external force, momentum of the center of mass will be conserved. Point number 3, total force of all particles in a system must be equal to the amount of force applied on center of mass of that body. ওকে, এবার আমরা চলে আসবো বলের ভ্রামকের ধারণা, কনসেপ্ট অফ মোমেন্ট অফ ফোর্স। বলের ভ্রামকের ধারণা, বলের ভ্রামকের ধারণাতে বলের ভ্রামক এটা একটা ভৌত রাশি, এটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা এলো কোথা থেকে? এলো কিন্তু এই সেন্টার অফ মাসের কনসেপ্ট থেকেই। ভালো করে ভেবে দেখ, এই একটা বডি, এই বডিটার উপর যদি আমি এই বরাবর ফোর্স দিই, এটা সেন্টার অফ মাস, এই বরাবর ফোর্স দিই, বডিটা কি করছে? পুরো স্ট্রেট যাচ্ছে। কারণ আমরা বলেছি যে সেন্টার অফ মাস থেকে যদি কোনো ফোর্স কাজ করে, সেই ফোর্স বডির মধ্যে লিনিয়ার মোশন তৈরি করবে। কিন্তু এই ফোর্সটা এইখানে না অ্যাপ্লাই করে যদি এই পয়েন্টে অ্যাপ্লাই করি, তখন দেখা যাচ্ছে যে বডিটা এইভাবে রোটেট করছে। কি তাই তো? তাহলে তোরাই বল যে শুধুমাত্র ফোর্সের প্রভাবই কি বস্তুটাকে ঘোরাতে সাহায্য করলো? উত্তর হচ্ছে না। কেন? যদি ফোর্সের প্রভাব, এফেক্ট অফ ফোর্স যদি বডির সার্কুলার মোশনের জন্য দায়ী হয়, তাহলে এখানেও তো ফোর্স কাজ করেছিল। তাহলে এই ফোর্স তো বডিকে ঘোরাতে পারতো, এই বডির মধ্যে সার্কুলার মোশন তৈরি করতে পারতো। এই কেন বডির মধ্যে স্ট্রেট লাইন মোশন বা রেক্টিলিনিয়ার মোশন তৈরি করলো? তার মানে বোঝা যাচ্ছে কোনো বডি রোটেশনের জন্য, কোনো বডি সার্কুলার মোশনের জন্য, কোনো বডি কার্ভ লিনিয়ার মোশনের জন্য, অর্থাৎ কোনো বডির বক্রপথে গতির জন্য শুধু একা ফোর্স দায়ী নয়। আর কে আছে বল? আচ্ছা বল, যখন এখানে ফোর্স দেওয়া হয়েছিল তখন সেন্টার অফ মাস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত ছিল? 0। যখন এখানে ফোর্স দেওয়া হয়েছে, সেন্টার অফ মাস থেকে এই পয়েন্টের স্ট্রেট লাইন ডিস্টেন্স কত হয়ে গেছে? r হয়ে গেছে। তাহলে যখন r এর ভ্যালু 0 ছিল তখন সার্কুলার মোশন তৈরি হচ্ছিল না, কিন্তু যখন r এর ভ্যালু নন জিরো হয়ে গেল তখনই সার্কুলার মোশন তৈরি হলো। তার মানে এটা পরিষ্কার বোঝা গেল যে বডিটার সার্কুলার মোশন তৈরির জন্য ফোর্সের সঙ্গে সঙ্গে এই আরটারও কিন্তু ইম্পর্টেন্ট রোল আছে। কি তাই তো? অর্থাৎ আর, অর্থাৎ সেন্টার অফ মাস বা অ্যাক্সিস অফ রোটেশন, এখান থেকে যে পয়েন্টে ফোর্স দেওয়া হচ্ছে তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব এবং বল, এদের দুজনের প্রভাবের জন্যই কিন্তু বডির মধ্যে কি তৈরি হচ্ছে না? রোটেশনাল মোশন তৈরি হচ্ছে, সার্কুলার মোশন তৈরি হচ্ছে, কার্ভ লিনিয়ার মোশন কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ এই আর এবং এফ মিলে বডির মধ্যে এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি গ্রো করছে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা বাধ্য করছে বডিকে কিন্তু সার্কুলার মোশনে মুভ করাতে বা কার্ভ লিনিয়ার মোশনে মুভ করাতে। আর সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার নামই হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বা কি বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামকই অ্যাকচুয়ালি বস্তুর ঘূর্ণনের জন্য কিন্তু কি দায়ী। আর এই বলের ভ্রামক তখনই সৃষ্টি হচ্ছে যদি ফোর্সটা সেন্টার অফ মাস দিয়ে পাস না করে অন্য কোনো পয়েন্ট দিয়ে পাস করছে,
কারণ বলের ভ্রামকের মধ্যে মোমেন্ট অফ ফোর্সের মধ্যে এফ এবং আর লুকিয়ে আছে। সেন্টার অফ মাস দিয়ে পাস করলে আর এর ভ্যালু 0, কিন্তু যখনই সেন্টার অফ মাস ছাড়া অন্য পয়েন্টে পাস করছে তখনই আর ভ্যালু পাচ্ছে, ফলে তখন বলের ভ্রামক কিন্তু কি ফাইনাইট ভ্যালু কিন্তু পাচ্ছে। বলের ভ্রামককে আমরা কীভাবে প্রকাশ করছি? বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়। ক্যাপিটাল এম ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। আরকে ভেক্টর বলছি কারণ আর এর একটা মান আছে এবং এর ডাইরেকশন সবসময় সেন্টার অফ মাস থেকে যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেই দিক বরাবর হবে। ক্রস প্রোডাক্ট আছে, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে তোরা জানিস যে একটা ভেক্টরই বেরোয়, সেই জন্য মোমেন্ট অফ ফোর্স কিন্তু একটা কি ভেক্টর রাশি। তাহলে এম ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। আর ভেক্টর এবং এফ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এম ইকুয়াল টু কত হবে? আর এফ সাইন থিটা। যেহেতু এখানে আর এবং এফ পরস্পরের 90 ডিগ্রি কোণে আছে, সেই জন্য আমি এটাকে 90 ডিগ্রি লিখেছি। যদি 90 ডিগ্রি কোণে না থাকে অন্য কোনো কোণে থাকতো তাহলে থিটা লিখতাম। এখানে 90 ডিগ্রি কোণ করেছে বলে 90 লিখেছি, সাইন এনটি ভ্যালু 1, তাই এম ইকুয়াল টু কত হয়ে গেল? আর ইন্টু এফ হয়ে গেল। অর্থাৎ বলের ভ্রামক ইকুয়াল টু বলের মান এবং ভরকেন্দ্র থেকে বা অক্ষ থেকে ওই বলের ক্রিয়াবিন্দুর মধ্যে সংযোজক সরলরৈখিক দূরত্ব, এদের গুণফলের সঙ্গে কিন্তু কি সমান। দ্যাট মিন multiplication of force and straight line distance between the point of application of force and center of mass or axis of rotation. Okay, আমি তোদের সার্কুলার মোশন পড়ানোর সময় বলেছিলাম সার্কুলার মোশন ওরিয়েন্টেড সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলো অ্যাক্সিয়াল ভেক্টর, অ্যাক্সিস বরাবর থাকবে, কারণ সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাক্সিসের কনসেপ্ট পাই, বা কার্ভ লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা অ্যাক্সিসের কনসেপ্ট কিন্তু পাই কি, তাই তো? এবং সেই অ্যাক্সিয়াল ভেক্টর হওয়ার কারণের জন্য এই সমস্ত ভেক্টর ডাইরেকশন সবসময় কোন দিক বরাবর থাকবে? না, অ্যালং অ্যাক্সিস বরাবর থাকবে, অক্ষ বরাবর কিন্তু থাকবে। তাহলে বলের ভ্রামকের জন্যই কিন্তু বডির মধ্যে ঘূর্ণন গতি তৈরি হচ্ছে। তাহলে বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কি অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে এর ডাইরেকশন কোন দিকে থাকবে? এর ডাইরেকশন থাকবে অ্যালং অ্যাক্সিস। অর্থাৎ যদি আমি এই পয়েন্ট দিয়ে একটা অ্যাক্সিস ড্র করি, এই অ্যাক্সিস বরাবর ওপরে বা নিচে কিন্তু কি থাকবে। ওকে, তাহলে এখানেও বলের ভ্রামকের ডাইরেকশন কিন্তু অ্যালং আপওয়ার্ড অর অ্যালং ডাউনওয়ার্ড অ্যালং দ্য অ্যাক্সিস। কখন আপওয়ার্ড হবে, কখন ডাউনওয়ার্ড হবে সেটাকেও আমি এখানে স্পেসিফাই করে দিয়েছি। যদি বডি ক্লকওয়াইজ ঘোরে, ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স যদি হয়, তাহলে সেই মোমেন্ট অফ ফোর্সকে নেগেটিভ ধরা হবে, এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স হয় তাহলে সেটাকে সবসময় কী করবো? না, পজিটিভ ধরবো। অর্থাৎ একটাকে ওপরের ডাইরেকশনকে প্লাস ধরলে নিচের ডাইরেকশনকে মাইনাস, নিচের ডাইরেকশনকে মাইনাস ধরলে ওপরের ডাইরেকশনকে প্লাস। তো আমি স্পেসিফিক্যালি এখানে বলে দিয়েছি কি না, ক্লকওয়াইজ যদি মোমেন্ট অফ ফোর্স হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ ধরবো, এবং অ্যান্টি ক্লকওয়াইজ যদি মোমেন্ট অফ ফোর্স হয় সেটাকে আমরা পজিটিভ কিন্তু ধরবো। জাস্ট লাইক দিস, এখানে এফ কাজ করেছে, এটা আর, এর ফলে বডির মধ্যে কি হচ্ছে? এই দিক বরাবর রোটেশন হচ্ছে কি, তাই তো? তাহলে এটা কেমন ধরনের রোটেশন? ক্লকওয়াইজ রোটেশন। সেই ক্লকওয়াইজ রোটেশনের জন্য সামনে মাইনাস এসছে, কিন্তু যদি আমি এই ডাইরেকশনে ফোর্স দিই তাহলে এই ফোর্সের জন্য এর মধ্যে কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে আমরা পজিটিভ নেবো বলেছি, সেই জন্য কি পজিটিভ আমরা নিয়েছি। ওকে, তাহলে আমরা মোমেন্ট অফ ফোর্স কী জিনিস, মোমেন্ট অফ ফোর্স কখন প্লাস নেবো কখন মাইনাস নেবো সেটাকে আমরা বুঝে ফেললাম। ওকে, এবার আমরা কি করব? যদি কোনো বডির উপর 2 বা তার বেশি সংখ্যক ফোর্স কাজ করে, তাহলে সেই ফোর্সগুলো যদি প্যারালাল ফোর্স হয়, বডির উপর যদি 2 বা তার বেশি সংখ্যক প্যারালাল ফোর্স কাজ করে, সমান্তরাল বল কাজ করে, তাহলে সেই বলগুলোর লব্ধি বার করব। শুধু বার করব না, লব্ধিটা কোন পয়েন্ট দিয়ে কাজ করবে সেটাকেও আমরা বার করব। তো এই বার করার ডেরিভেশন আমাদের বইতে আছে, বাট আমরা পরীক্ষা দেবো এমসিকিউ ফরম্যাটে, তাই ডেরিভেশন আমাদের কাছে খুব একটা প্রয়োজনীয় নয়। শুধুমাত্র ফর্মুলাটা আমরা যদি মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের এই সংক্রান্ত সমস্ত প্রশ্ন সলভ হয়ে যাবে। কিন্তু ফর্মুলাটা জেনারেট করার জন্য, ফর্মুলাটা মনে রাখার জন্য
আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যে জিনিসগুলো জানতে হবে সেগুলোই শুধুমাত্র আমি এখানে আইডেন্টিফাই করছি। তাহলে এখানে কতগুলো ফোর্সের কথা বলেছি? দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি, রেজাল্টেন্ট অফ টু লাইক প্যারালাল ফোর্সেস, অর্থাৎ দুটো বল একই দিকে কাজ করছে এবং তারা পরস্পরের সঙ্গে কি প্যারালাল বা কি সমান্তরাল। ওকে, তাহলে এটার ফর্মুলা সমান্তরাল বলের লব্ধি কত হচ্ছে এবং সেই লব্ধি বলটা কোন খান দিয়ে কাজ করছে বা কাজ করবে সেইটাকে আমরা দেখব। ওকে, দেখ এখানে দুটো প্যারালাল ফোর্স দেখানো হয়েছে। কি কি ফোর্স? F1 ফোর্স, F2 ফোর্স। তাহলে এটা একটা কোনো একটা বডি, সেই বডির উপর দুটো ফোর্স দেখানো হয়েছে যারা কার সঙ্গে প্যারালাল? ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, F1 ফোর্স, F2 ফোর্স, এবং এরা নিজেদের মতো প্যারালাল। F1 ফোর্সটা সেন্টার থেকে কত দূরত্বে আছে? সে x1 দূরত্বে আছে, এবং F2 ফোর্সটা সেন্টার থেকে কত দূরত্বে আছে? x2 দূরত্বে আছে। অর্থাৎ F1 ফোর্স এবং F2 ফোর্সের যে পয়েন্টে অ্যাক্টিভেট হচ্ছে, যে পয়েন্টে কাজ করছে, সেই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হলো যথাক্রমে x1 আর x2। তাহলে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স যদি আর হয়, সেই আর ফোর্সটা কোনখান দিয়ে কাজ করবে? ধরলাম সেই আর ফোর্সটা এক্স পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে এক্স দূরত্বে কাজ করবে এই আর ফোর্সটা। অর্থাৎ F1 আর F2 যোগ করে যে আর পাওয়া যাচ্ছে, সেই আর ফোর্স কোনখান দিয়ে কাজ করবে? সে তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স। তাহলে এর ফর্মুলাটা কী হবে? এক্স ইকুয়াল টু হয়ে যাবে এই F1 x1 প্লাস F2 x2 বাই F1 প্লাস x2, অর্থাৎ ফোর্স ইন্টু তাদের কারেসপন্ডিং কোঅর্ডিনেট বাই টোটাল ফোর্স করলেই আমরা সেন্টার অফ রেজাল্টেন্ট ফোর্সটা ঠিক কোনখান দিয়ে কাজ করছে তার এক্স কোঅর্ডিনেট পেয়ে যাবো। যদি আমরা ওয়াই কোঅর্ডিনেট দেখতাম, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে বলে এক্স বার করলাম, যদি এরকম এক্স অ্যাক্সিস বরাবর থাকতো তাহলে আমরা ওয়াই পেতাম। ওয়াই ইকুয়াল টু কত পেতাম? F1 y1 প্লাস F2 y2 বাই কত? F1 প্লাস F2। এবং আরও একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই F1 বাই F2 অর্থাৎ দুটো ফোর্সের রেশিওটা F1 বাই F2টা কাদের সঙ্গে সমান হবে? বিসি বাই এসির সঙ্গে কিন্তু কি সমান হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমরা ও বলি, এই পয়েন্টটাকে যদি আমরা এ বলি, এই পয়েন্টটাকে আমরা যদি বি বলি, আর এই পয়েন্টটাকে আমরা যদি সি বলি, দেখা যাবে যে এসি বাই বিসি, বিসি বাই এসি ইকুয়াল টু কত হয়ে যাবে? F1 বাই কত? F2 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই রেশিওটা মনে রাখতে হবে। আর কোন পয়েন্ট থেকে এই দুটো বলের লব্ধিটা কাজ করছে, সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা কীভাবে বার করতে হবে সেইটাকে শুধু মনে রাখতে হবে। যারা মনে করছিস যে এটা কীভাবে এলো, দেখবি তারা স্ট্যাটিক্সের বইয়েতে দেখবি অনেক বড় করে ক্যালকুলেশন করা আছে, সেটা তোরা এই ক্যালকুলেশনটা একটু দেখতে পারিস। তবে আমাদের পরীক্ষার পারপাসে ওই ক্যালকুলেশন কিন্তু কোনো কাজে লাগবে না। ওকে, এবার চলে আসবো আমরা নেক্সট টপিকে, দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি। আগেরটা কি ছিল? সমমুখী সমান্তরাল বল। এখন কি হচ্ছে? বিপরীতমুখী সমান্তরাল বল। তাহলে দুটো বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধির ক্ষেত্রে বুঝতেই পারছিস, একটা বল যদি F1 হয় আর একটা বল F2, সেটা কোন দিকে কাজ করে? পরস্পরের বিপরীতে। তাহলে একটাকে প্লাস নিলে অন্যটাকে মাইনাস নিতে হবে। সেম ম্যানার এখানে দেখ, F1 এর কোঅর্ডিনেট কত ধরা হয়েছে? x1, F2 কোঅর্ডিনেট কত ধরা হয়েছে? x2। তাহলে আর যেটা কাজ করছে সেটা সেন্টার পয়েন্ট থেকে ধরলাম x দূরত্বে কাজ করছে। তাহলে x ইকুয়াল টু কত হবে? F1 x1 মাইনাস F2 x2 বাই কত? F1 মাইনাস F2। এখন প্রশ্ন হচ্ছে কোনটা থেকে কোনটা বিয়োগ করব? এটা থেকে এটা বিয়োগ করব নাকি এটা থেকে এটা বিয়োগ করব? ঘটনা হচ্ছে আমরা যেটা বড় সেটাকে আমরা প্রথমে নেব, অর্থাৎ F1টা যেহেতু বড়, তাহলে F1 ইন্টু x1 মাইনাস F2 ইন্টু x2। তবে এটা না নিলেও চলবে, তুই যে কোনো একটা ফোর্সকে প্লাস একটাকে মাইনাস এফ ধর, তাতেও ক্যালকুলেশন কিন্তু একই আসবে। তাহলে মোদ্দা কথা, যদি দুটো সমমুখী সমান্তরাল বল হয়, অর্থাৎ টু লাইক প্যারালাল ফোর্সেস হয়, তাহলে সেক্ষেত্রে জাস্ট প্লাস হবে। আনলাইক প্যারালাল ফোর্সের ক্ষেত্রে শুধু মাইনাস হবে। এক্ষেত্রে দেখ, এক্ষেত্রেও F1 বাই F2 ইকুয়াল টু বিসি বাই এসি, অর্থাৎ সেন্টার থেকে F1 এর দূরত্বকে ধরলাম এ ও এ, আর F1 ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব ধরলাম এসি, F2 ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব ধরলাম বিসি। তাহলে F1 বাই F2 ইকুয়াল টু কত হবে? না বিসি বাই কত? এসি। শুধু এই দুটো ফর্ম আমরা একটু করে মনে রাখবো, তাহলেই হবে। এর বাইরে আর এখান থেকে কিছু করার দরকার নেই। যারা মনে করছিস যে এর ডিটেলস ক্যালকুলেশনটা দেখবি, তারা বই ফলো করতে পারিস। তবে আমি প্রথমেই বলেছি যে এক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশন আলটিমেটলি কোনো কাজে লাগবে না, না প্রবলেম সলভিংয়ে কাজে লাগবে, না কোনো কনসেপচুয়াল কোশ্চেনের আনসার দিতে আমাদের কাজে লাগবে।
শুধুমাত্র এইটুকুনটা জানলেই হবে, তাই আমি এখানে এইটুকুনটা ফোকাস করলাম। এবার চলে আসবো একটি বস্তু কখন সাম্যাবস্থায় থাকবে, হোয়েন আ বডি উইল বি ইন ইকুইলিব্রিয়াম। কখন সাম্যাবস্থায় থাকবে? মনে রাখতে হবে সাম্যাবস্থা মানে স্থিরাবস্থা। আর স্থির কখন বলবো তাকে? যে যার মধ্যে কোনো রৈখিক সরণ থাকবে না, তার মধ্যে কোনো কৌণিক সরণ থাকবে না। অর্থাৎ ইফ আ বডি ইজ আন্ডার লিনিয়ার মোশন or is under circular motion, then the body is not in equilibrium. If the body is if there are no linear motion, no circular motion present in a system, then the body will be called is under equilibrium condition. Okay? তাহলে লিনিয়ার মোশনের জন্য কে দায়ী বল? লিনিয়ার মোশনের জন্য শুধুমাত্র ফোর্স দায়ী। আর অ্যাঙ্গুলার মোশন, সার্কুলার মোশন, কার্ভ লিনিয়ার মোশন, এগুলোর জন্য কে দায়ী বল? বলের ভ্রামক দায়ী। তাহলে কোনো বস্তুর উপর যদি বল আর বলের ভ্রামক এই দুটোই যদি শূন্য হয়ে যায়, তাহলে বস্তুর মধ্যে রৈখিক গতিও তৈরি হবে না, বস্তুর মধ্যে কৌণিক গতিও তৈরি হবে না, বস্তুর মধ্যে লিনিয়ার মোশনও জেনারেট করবে না, বস্তুর মধ্যে সার্কুলার মোশনও জেনারেট করবে না। ফলস্বরূপ বস্তু কিন্তু পারফেক্টলি কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিন্তু কি থাকবে। ওই জন্য দেখ প্রথম পয়েন্টে লেখা আছে বস্তুর উপর মোট প্রযুক্ত বলের লব্ধি এবং বলের ভ্রামকের লব্ধি দুটোই শূন্য হতে হবে। অর্থাৎ টোটাল রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড টোটাল রেজাল্টেন্ট অফ মোমেন্ট অফ ফোর্স মাস্ট বি কি জিরো। শুধু ফোর্সগুলো জিরো হলেই হবে না, ফোর্সের যদি কোনো কম্পোনেন্ট থাকে সেগুলোও কিন্তু জিরো হতে হবে। দেখ তার পরের পয়েন্টেও বলা আছে বস্তুর উপর মোট প্রযুক্ত বলের উপাংশ এবং মোট লব্ধি ভ্রামকের উপাংশ উভয়কেই কিন্তু জিরো হতে হবে। অর্থাৎ কম্পোনেন্ট অফ টোটাল ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স, কম্পোনেন্ট অফ তোর একটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর একটা হচ্ছে কম্পোনেন্ট অফ মোমেন্ট অফ রেজাল্টেন্ট ফোর্স, এই দুটো কিন্তু কি জিরো হতে হবে। ওকে, আর একটা জিনিস সেটা হচ্ছে কি না, মোমেন্ট অফ ফোর্সকে ল্যামিস থিওরেমকে মেনে চলতে হবে, ল্যামির উপপাদ্যকে মেনে চলতে হবে। তো এবার আমরা চলে আসবো ল্যামির উপপাদ্যটা কী ছিল সেই ব্যাপারে জানার জন্য চলে আসবো। যদিও ল্যামির উপপাদ্যের ব্যাপারটা আমরা ভেক্টর যখন পড়েছিলাম তখন হালকা করে পড়ে রেখেছিলাম, সেটা যে ল্যামির উপপাদ্য ছিল সেটা হয়তো আমরা জানতাম না। আমরা সেই ব্যাপারটা একটু দেখলেই বুঝতে পারবো যে ল্যামিস থিওরেম অ্যাকচুয়ালি কী ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা বডি কখন ইকুইলিব্রিয়ামে থাকবে, যখন তার মধ্যে কোনো রৈখিক গতি থাকবে না, যার মধ্যে কোনো বৃত্তাকার বা কৌণিক গতি বা বক্রপথে গতি থাকবে না। আর এটা তখনই সম্ভব যদি বস্তুর উপর মোট বল শূন্য হয়, মোট বলের ভ্রামক শূন্য হয়, টোটাল ফোর্স জিরো এবং টোটাল মোমেন্ট অফ ফোর্স যদি জিরো হয়। কিন্তু ধর একটা বডির উপর ফোর্স কাজ করছে না কিন্তু মোমেন্ট অফ ফোর্স কাজ করছে, তাহলে সে কিন্তু ইকুইলিব্রিয়ামে নেই, তার মধ্যে লিনিয়ার মোশন তৈরি হচ্ছে না কিন্তু অ্যাঙ্গুলার মোশন তৈরি হচ্ছে। আবার ধর কোনো বডির মধ্যে মোমেন্ট অফ ফোর্স কাজ করছে না, শুধুমাত্র ফোর্স কাজ করছে, তাহলে তার মধ্যে অ্যাঙ্গুলার মোশন তৈরি হচ্ছে না ঠিকই, কিন্তু লিনিয়ার মোশন তৈরি হচ্ছে, তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু বডি কিন্তু কি ইকুইলিব্রিয়ামে নেই। তাহলে এবার আমরা চলে আসবো ল্যামিস থিওরেম, ল্যামির উপপাদ্য চলে আসবো। ল্যামির উপপাদ্য কী জিনিস একটু দেখবো। দেখ ল্যামিস থিওরেম বলছে যদি তিনটে ফোর্স, এরকম তিনটে ফোর্স, এদিক বরাবর ধর পি ফোর্স, এদিক বরাবর কিউ ফোর্স, এদিক বরাবর আর ফোর্স কাজ করে এবং প্রত্যেকটা ফোর্স পরস্পরের সঙ্গে পি কিউ এর সঙ্গে থিটা 1 অ্যাঙ্গেল করেছে, কিউ আর এর সঙ্গে থিটা 2 অ্যাঙ্গেল করেছে, আর পি এর সঙ্গে থিটা 3 যদি অ্যাঙ্গেল করে, তাহলে বলছে এই তিনটে ফোর্স তখন ইকুইলিব্রিয়ামে থাকবে যদি পি বাই সাইন থিটা 2 ইকুয়াল টু কিউ বাই সাইন থিটা 3 যদি আর বাই সাইন থিটা হয়, সাইন থিটা হয়। তাহলে এটা কিভাবে করলাম, পি এর অপোজিট ফোর্সটা কি, অপোজিট অ্যাঙ্গেলটা কত বল থিটা 2, তাহলে পি বাই সাইন থিটা 2 ইকুয়াল টু কিউ এর অপোজিট অ্যাঙ্গেলটা কত থিটা 3, তাহলে কিউ বাই কত সাইন থিটা 3 ইকুয়াল টু এটা কত আর এর অপোজিট অ্যাঙ্গেল কত থিটা 1, তাহলে আর বাই কত সাইন থিটা 1 হয়ে যাবে। যদি এটা হয় তাহলে এটাকে আমরা বলছি ল্যামিস থিওরেম, এবং এই থিওরেম যদি ফুলফিল হয় তখন একটা বডি কিন্তু কি থাকবে না ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিন্তু থাকবে। ওকে, এইবার চলে আসবো আমরা কিসের কনসেপ্টে না সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্রের কনসেপ্টে চলে আসবো। ভার কেন্দ্র, আমরা এতক্ষণ ভর কেন্দ্র নিয়ে আলোচনা করলাম, এবার আমরা ভার কেন্দ্রের কনসেপ্টে আমরা চলে আসবো। ভার কেন্দ্র কি জিনিস একটু বোঝার চেষ্টা করব। তাহলে ভার কেন্দ্র কি, ভার মানে কি ওজন। তাহলে ভর যেমন ভর কেন্দ্রের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম না এমন একটা ভার্চুয়াল পয়েন্ট, এমন একটা ম্যাথামেটিক্যাল পয়েন্ট যে পয়েন্টের মধ্য দিয়ে টোটাল মাস সেন্ট্রালাইজড হয়ে আছে। তাহলে ভারকেন্দ্র কী হবে, এটাও এমন একটা ম্যাথামেটিক্যাল পয়েন্ট, এমন একটা ভার্চুয়াল পয়েন্ট যার মধ্যে টোটাল কি হয়ে আছে না ওয়েট সেন্ট্রালাইজড হয়ে আছে, ওজন কেন্দ্রীভূত হয়ে আছে, সেটাই হচ্ছে কি ভারকেন্দ্র। ঠিক ভরকেন্দ্রের যেমন ক্যালকুলেশন পেয়েছিলাম এখানে ভারকেন্দ্রের ঠিক তেমনই ক্যালকুলেশন পাবো। ওখানে কত পেয়েছিলাম বল,
m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 ডটটা করতে করতে mi(xi) বাই m1 প্লাস m2 প্লাস m3। তখন ভরকেন্দ্র ছিল বলে m দিয়ে গুণ হয়েছিল, কিন্তু এখানে ভরকেন্দ্র, তাই কি দিয়ে গুণ হবে? mg দিয়ে গুণ হবে। দেখ, সেই জন্য আমরা করেছি m1g ইন্টু x1, m2g ইন্টু x2, m3g ইন্টু x3 করতে করতে mig ইন্টু xi বাই m1g, m2g, m3g করতে করতে mig। তাহলে এখানেও ওই একই রকমভাবে সামেশন ফর্মে যখন লিখবো mi xi mi সামেশন ফর্ম বাই কত mi। কেন? কারণ দেখ, এখানে এদিককার নিচের জি আর ওপরের জি কেটে গেছে, তাহলে কেটে গিয়ে কি পড়ে থাকছে? এটাই পড়ে থাকছে। তাহলে দেখ, এই ফর্মটা অ্যাকচুয়ালি ভরকেন্দ্রের ফর্মই ছিল। তাহলে ভরকেন্দ্রের ফর্ম আলটিমেট আর ভারকেন্দ্রের ফর্মটা কিন্তু একই দাঁড়িয়ে গেল, কি তাই তো? তাহলে ওখানেও ঠিক যেমন করেছিলাম এখানেও ঠিক তেমন, আর আলাদা করে বলছি না। ওখানে আমরা xcm লিখেছিলাম, এগুলোকে আমরা কি লিখবো? সেন্টার অফ গ্র্যাভিটি বলে xcg লিখবো। তাহলে আমাদের মনে হতে পারে যে তাহলে তো একই ব্যাপার, তাহলে ভরকেন্দ্র ও ভারকেন্দ্র সবসময় নিশ্চয়ই একটাই পয়েন্ট হবে। কিন্তু হ্যাঁ, এটাই হওয়া উচিত জেনারেলি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কোন ক্ষেত্রে ব্যতিক্রম আছে? যদি কোনো বডির উপর বডির সমস্ত পয়েন্টে জি এর ভ্যালু সমান হয়, তাহলেই কিন্তু, বা অভিকর্ষ ত্বরণের মান সমান হয়, তাহলেই কিন্তু তার সেন্টার অফ মাস পয়েন্ট ভরকেন্দ্র এবং সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট ভারকেন্দ্র একই বিন্দু হবে। অর্থাৎ এই ক্যালকুলেশন অনুযায়ী একই বিন্দুই হচ্ছে। কিন্তু ধর হিমালয় পাহাড়ের কথা চিন্তা করে দেয়, বা এভারেস্টের কথা চিন্তা করে দেয়, তার গ্রাউন্ড এবং পিক পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে উচ্চতার পার্থক্য কত? 8848 মিটার। তাহলে 8848 মিটার নিচে জি এর যা ভ্যালু, 8848 মিটার উপরে অভিকর্ষ ত্বরণের ভ্যালু কিন্তু সেম নয়। কারণ আমরা পরে যখন মহাকর্ষ, পরের সেমিস্টারে আছে মহাকর্ষ যখন পড়ব, তখন দেখব যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের মান ক্রমশ কমতে থাকে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন গ্র্যাজুয়ালি ডিক্রিজেস ডিউ টু হাইট ফ্রম গ্রাউন্ড। তাহলে 8800 গ্রাউন্ডে যদি জি এর ভ্যালু যা হবে, 8848 মিটার ওপরে কিন্তু জি এর ভ্যালু তাই হবে না। অর্থাৎ হিমালয় পাহাড়ের পুরো বডিটার মধ্যে জি এর ভ্যালু সব জায়গায় কিন্তু সমান নয়। এর ফলে দেখা যাবে হিমালয় পাহাড়ের ক্ষেত্রে তার সেন্টার অফ মাস এবং তার সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু কি সেম কিন্তু হবে না। সেক্ষেত্রে এই জিগুলো কাটবে না, কারণ এখানে একটা জির সব জায়গাতে জি লিখতে পারবো না। কি লিখতে হবে? একটা জায়গায় G1 লিখতে হবে, আরেকটু কোনো একটা পয়েন্টে G2 লিখতে হবে, আরেকটু কোনো একটা পয়েন্টে G3 লিখতে হবে, আরেকটু কোনো একটা পয়েন্টে G4 লিখতে হবে। জি চেঞ্জ করে যাচ্ছে, ফলে ওপর নিচে জি কাটছে না। তাহলে না কাটলেই কিন্তু কি হয়ে যাবে না, xg ডেরিভেশন কিন্তু কি আর এই ফর্মটা লিখতে পারবো না। এইখানে এসে আমাদের ক্যালকুলেশন এন্ড করে দিতে হবে। তখন দেখা যাবে xcm আর xg কিন্তু একই পয়েন্ট কিন্তু কি হচ্ছে না। কি বোঝা গেল? তাহলে ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রের কনসেপ্ট আমরা দুটোই আমরা দেখে ফেললাম। ওকে, এইবার আমরা চলে আসবো ইকুইলিব্রিয়াম। হাউ মেনি টাইপস অফ ইকুইলিব্রিয়াম উই হ্যাভ? কত রকমের সাম্যাবস্থা আছে? সাম্যাবস্থা কি জিনিস আমরা দেখেছি, কিন্তু কত রকমের সাম্যাবস্থা আছে সেটা আমরা এবার দেখব। সাম্যাবস্থা মেনলি তিন রকমের। একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, সুস্থির সাম্যাবস্থা। একটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, অস্থির সাম্যাবস্থা। একটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, নিরপেক্ষ সাম্যাবস্থা। আমি এই সাম্যাবস্থা সম্পর্কে বইতে অনেক কিছু জিনিস দেওয়া আছে, আমি একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে সাম্যাবস্থাটা অ্যাকচুয়ালি কী বা কোন সাম্যাবস্থা কীরকম। আচ্ছা বল, এই বাটির মধ্যে একটা বডিকে রেখেছি, এই বডিটাকে সামান্য যদি নাড়িয়ে দিই, বডিটা আবার আগের জায়গায় ফিরে আসবে তো? অর্থাৎ একটা ইকুইলিব্রিয়াম স্টেটে ছিল, তুই ওকে ডিস্টার্ব করলি, দেখ পুনরায় আগের ইকুইলিব্রিয়াম স্টেটে ফিরে চলে এলো। যদি এরকম হয়, একটা বডি ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, তাকে একটু ইকুইলিব্রিয়াম স্টেট থেকে দিয়ে সরিয়ে দিলি, যদি পুনরায় সে আগের ইকুইলিব্রিয়াম স্টেটে ফিরে আসে, তাহলে তার সাম্যাবস্থাটা কী সাম্যাবস্থা হবে? সুস্থির সাম্যাবস্থা বা স্টেবল ইকুইলিব্রিয়াম। অস্থির সাম্যাবস্থা কি? দেখ, এখানে স্টেবল ইকুইলিব্রিয়ামে ছিল, ওকে সামান্য নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে কী হলো রে, ও কোনোভাবেই আর আগের সাম্যাবস্থায় ফিরে এলো না। কি তাই তো? কোনোভাবেই তার আগের সাম্যাবস্থায় ফিরে এলো না। যদি এরকম হয়, তাহলে সেই বডিটাকে আমরা কি বলবো? অস্থির সাম্যাবস্থায় আছে বা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। আর নিরপেক্ষ সাম্যাবস্থা কি? দেখ, তাকে এই বডিটা এখানে সাম্যাবস্থা ছিল, একে সামান্য নাড়িয়ে দিলাম, ও পুনরায় পাশে সরে গিয়ে আবার একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করে ফেললো, ওই একই লেভেলে আর একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করে ফেললো। তাহলে এক সাম্যাবস্থা ছিল, ও পুনরায় আর একটা সাম্যাবস্থা তৈরি করে ফেললো একই লেভেলে। কি তাই তো? তখন এই সাম্যাবস্থাটাকে আমরা কি বলছি? নিউট্রাল ইকুইলিব্রিয়াম বা অস্থির সাম্যাবস্থা। ওকে, এই সাম্যাবস্থা সম্পর্কে কয়েকটা কথা একটুখানি, আরও কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি। কোনো একটা বডি
তত বেশি স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, সুস্থির সাম্যাবস্থায় থাকবে, যত তার উপরের ক্ষেত্রফলের তুলনায় নিচের ক্ষেত্রফল বেশি হবে। দেখবি ব্রিজগুলো দেখবি পিলারগুলো নিচের দিকটা বড় হয়, ওপরের দিকটা সরু হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ব্রিজগুলোর নিচের অংশে এরিয়া বড় হলে ও কী হবে? স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, সুস্থির সাম্যাবস্থা হবে। তাহলে ওকে কেউ সামান্য নাড়িয়ে দিলেও ও কিন্তু কি আবার আগের অবস্থায় ফিরে আসবে। নাড়িয়ে দেওয়া মানে কি? ধর ভূমিকম্প হলে কি হলো? সামান্য ডিসপ্লেসড হলো। তাহলে ডিসপ্লেসড হলেও কিন্তু ও পুনরায় আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় কিন্তু কি চলে আসতে পারবে, অর্থাৎ ব্রিজ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। একটা কথা মনে রাখবি, ভর কেন্দ্র যত কম উচ্চতায় থাকবে তত বেশি কিন্তু সে সুস্থির সাম্যাবস্থায় থাকবে। যত ভর কেন্দ্র কম উচ্চতায় থাকবে তত সুস্থির সাম্যাবস্থায় থাকবে। মানে একটুখানি বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখবি লঞ্চে যদি উঠিস বা কোনো স্টিমারে যদি উঠিস, তখন দেখবি স্টিমারের যারা অপারেটর তারা সবসময় বলে আপনারা নিচের দিকে গিয়ে বসুন। কেন? কারণ নিচের দিকে গিয়ে বসলে ভরকেন্দ্র কী হবে? তুলনামূলক গ্রাউন্ড লেভেলের কাছাকাছি থাকবে, অর্থাৎ নৌকো বা লঞ্চ বা স্টিমার এগুলো কী হবে? সুস্থির সাম্যাবস্থা থাকবে। যত তুই ছাদের দিকে উঠে যাবি তত কী হবে? ভরকেন্দ্র কি ক্রমশ ওপরের দিকে উঠবে, কারণ আমি বলছি ডেন্সিটি যেদিকেই বাড়বে সেদিকেই ভরকেন্দ্র সরে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ভরকেন্দ্র কিন্তু কী হবে? উপরের দিকে চলে যাবে, গ্রাউন্ড সারফেস থেকে ওপরের দিকে চলে যাবে। তখন কিন্তু ও কিন্তু তার সুস্থির সাম্যাবস্থা ক্রমশ বিঘ্নিত হতে শুরু করবে। দেখ এখানে ছবিতেও দেখ, এখানে আছে সুস্থির সাম্যাবস্থায় আছে, যেমনি ও এই লেভেল থেকে একটু ওপরে উঠে গেছে ও কিন্তু অস্থির সাম্যাবস্থায় কিন্তু চলে গেছে, কি তাই তো? অর্থাৎ ভরকেন্দ্র যত উপরে থাকবে সে কিন্তু অস্থির সাম্যাবস্থায় কিন্তু থাকবে। এই কারণে দেখবি আমরা যখন শুয়ে থাকি আমরা বেশি আরাম অনুভব করি। কেন বলতো? আমাদের বডির সেন্টার অফ মাস গ্রাউন্ডের কাছাকাছি থাকে। যেমনি দাঁড়াই তখন কিন্তু শুয়ে থাকার তুলনায় কম আরাম অনুভব করি। কেন বলতো? সেক্ষেত্রে সেন্টার অফ মাস কিন্তু আমাদের গ্রাউন্ড থেকে কিন্তু সামান্য উপরে উঠে চলে আসছে। ফলে আমরা শুয়ে থাকা অবস্থায় যতটা সুস্থির, দাঁড়িয়ে থাকা অবস্থা কিন্তু ততটা সুস্থির কিন্তু না। অবশ্যই এটা সুস্থির, কিন্তু ততখানি সুস্থির না। সেই জন্য আমরা একটু কম আরাম অনুভব কিন্তু করি, কি তাই তো? আমাদের দেখবি হাঁটাচলা করা শিখতে হয়, কিন্তু কুকুর, গরু এদের কিন্তু বাচ্চাদের কিন্তু হাঁটাচলা করা শিখতে হয় না। কেন বলতো? ওরা 4 পা চতুষ্পদী, এর ফলে ওদের নিচের এরিয়াটা বড়। তাহলে নিচের এরিয়াটা বড় হওয়ার জন্য ওরা অলরেডি জন্ম থেকেই সুস্থির সাম্যাবস্থায় থাকে। কিন্তু আমরা 2 পায়ে হাঁটার কারণের জন্য আমাদের পাদভূমির এরিয়া কিন্তু কম, তাই আমাদের হাঁটাচলা করা কিন্তু কি শিখতে হয়, কি তাই তো? যে বস্তুর স্থিতিশক্তি যত কম সেই বস্তু কিন্তু তত সুস্থির সাম্যাবস্থা থাকবে। যার পোটেনশিয়ালিটি যত কম সে কিন্তু তত সুস্থির সাম্যাবস্থা থাকবে। তুই যদি একতলায় বসে থাকিস তুই যতটা সুস্থির সাম্যাবস্থা থাকবি, তুই যদি 3 তলায় উঠে যাস তুই কিন্তু ততখানি সুস্থির সাম্যাবস্থায় থাকবি না, কি তাই তো? কারণ 3 তলায় উঠলে এই সাইড ওপরে উঠলে কত হয়ে যাবে না, তোর পোটেনশিয়াল এনার্জি MGH হয়ে যাবে, সেই শক্তি কী হবে? বেড়ে যাবে। যত কম স্থিতিশক্তি হবে, যত কম পোটেনশিয়াল এনার্জি হবে, তত কিন্তু তুই সুস্থির সাম্যাবস্থায় কিন্তু থাকতে পারবি, কি তাই তো? তাহলে এই চ্যাপ্টার স্থিতিবিজ্ঞানের আমাদের সিলেবাসের মধ্যে যেটুকুনটা আছে সেটুকুনটা আমরা পড়ে ফেললাম। যেগুলো পড়ালাম বা যেগুলো বললাম শুধুমাত্র আমরা সেইটুকুনটাকেই ফোকাস করব, এর বাইরে কোনো ফোকাস করার দরকার নেই। এরপরে তুই যে কোনো নিউমেরিক্যাল কিন্তু করতে পারবি, যে কোনো MCQ সলভ করতে পারবি, যে কোনো কনসেপচুয়াল জায়গা কিন্তু কি কনসেপচুয়াল কোশ্চেনকে কিন্তু এই আমি যেটুকুনটা পড়লাম সেটুকুন থেকেই পারবি। এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, আমরা নেক্সট ভিডিও লেকচারে রিজিড বডি মোশন বা দৃঢ় বস্তুর ঘূর্ণনটা বলবো। ততক্ষণ আমরা এই যে স্ট্যাটিক্সটা পড়লাম, স্ট্যাটিক্সটা ভালো করে একটুখানি ওভারভিউ করে নিতে হবে। ওকে।